কিছুদিন আগে আমেরিকার যে রাষ্ট্রপতি তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফর করলেন। শি জিনপিং এর কাছে প্রায় যেভাবে চীনের যেভাবে গণমাধ্যম যেভাবে প্রকাশ করেছে যে ট্রাম্প অনেকটাই আর কি চেয়েছেন যাতে চীন তাদের সাহায্য করে এই সংকট থেকে উদ্ধার করতে। ফলে চীনের সঙ্গে যে বোঝাপড়াটা সেটা যে প্রতিযোগিতা ছিল, আগে আমরা জানতাম যে চীনের প্রভাব যত বাড়বে তত আমেরিকা রুষ্ট হয় বা ইত্যাদি। এখন সেই ধরনের কিন্তু প্রভাব লক্ষ্য করছি না, যেহেতু ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে একটা বৈঠক হয়েছে। ঠিক একইভাবে দক্ষিণ এশিয়াতে এখন আমেরিকার যে প্রভাব, সামরিক প্রভাব বাড়ানোর, যেটা বাংলাদেশেও চেষ্টা চলছে। ভারতের ক্ষেত্রে একটা দীর্ঘ 2025 সালের অক্টোবরে একটা লং টাইম ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল, এবং যার ভিত্তিতে মে মাসে একটা যেটাকে বলা হয় হাওয়াইজার গান একটা ডিল এরকম হওয়ার কথা চলছে। সেটা প্রায় 10 বছরের জন্য এরকম একটা এখনো ফাইনাল হয়নি, কিন্তু এটাই হওয়ার কথা আছে। সেটা মূলত আমেরিকা চায় তাদের ডিফেন্স ইকুইপমেন্ট গুলো বিক্রি করতে ভারতের সঙ্গে সেটা পূর্বের চুক্তির ভিত্তিতে। আর আগামী 26 তারিখ খুব গুরুত্বপূর্ণ, যে ভারত এবারে আহ্বায়ক, এবং সেখানে কোয়াড চতুর্দেশীয় চতুর্ভুজ যাকে বলা হয়, এই অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্রমন্ত্রীরা এখানে ভারতে সফর করছেন, এবং তারা দ্বিপাক্ষিক বৈঠকও করবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে। তারপরে এদের মধ্যে যেমন মার্কো রুবিও পশ্চিমবঙ্গে সফর করবেন বলে শুনেছি, এবং তিনি পশ্চিমবঙ্গে যেহেতু নতুন বিজেপি সরকার আসার পর এটাই হবে তার প্রথম সফর। 2011 সালে যখন বামপন্থীদের সরকারকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, সেই সময় কিন্তু হিলারি ক্লিন্টন তিনি তখন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি কিন্তু এসেছিলেন কলকাতায়। ফলে দীর্ঘকাল বাদে যে একটা সরকার পরিবর্তন হয়েছে, তাতে আমেরিকার কিছু মানে বাণিজ্যিক স্বার্থ রয়েছে কলকাতায়, এবং কিছু কিছু যেটা গত প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল সেমি কন্ডাক্টর কারখানা তৈরি করার, আমাদের একটা লোকেশন পশ্চিমবঙ্গ আছে। ফলে এইসব বিষয়ে আমেরিকার মানে নিশ্চিতভাবে এক্ষেত্রে উৎসাহ বা আমেরিকার সম্পর্ক, তার প্রভাব বৃদ্ধি একটা চেষ্টা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। বলুন করণীয় স্যার। দাদা আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। গত কয়েকদিন ধরে ধরেন পশ্চিমবঙ্গ তার নিরাপত্তার জন্য বেড়া দিবে, এটা নিয়ে বাংলাদেশের ভাবার কেমন কোনো কারণ নাই, এরকম কথাবার্তা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে যেমন শুভেন্দু অধিকারী পরশুদিনও বলেছেন যে গতকাল থেকেই সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত দেওয়া হবে। আমরা সীমান্তে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখেছি, গুলি বিনিময় হয়েছে, যেটা তারেক রহমান সরকার আসার পর সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল, বরঞ্চ সীমান্ত হত্যা যদি বলি যে 2-4টা বেড়েছে। সব মিলিয়ে কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে একটা বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে না? এবং দেখবেন যে প্রথমবারের মতো মানে শুভেন্দু অধিকারী প্রায় জামাত কথা বলেন, কিন্তু এবার তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস বলি বা কংগ্রেস বলি, কমিউনিস্ট পার্টি বলি, সবাইকে বাদ দিয়ে বাংলাদেশের জামাতের চিরবিরানি বেড়ে গেছে। মানে তিনি স্পেসিফিক বাংলাদেশের জামাতকে নিয়ে বলছেন। তো এটা কি নতুন কোনো মাত্রা যোগ করবে না, বা আমি যদি বলি একটা উত্তেজনা তৈরি করবে না আমাদের এই দুই সীমান্তে? দেখুন, প্রথম কথা আমি বলবো, এক হাতে তালি বাজে না, তাই না? এবং আপনাকে এটার একটা স্পষ্ট অন্যভাবে আমি উত্তর দিই, পরে আমি মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আসি। তারেক রহমান সরকার আসার পর, ক্ষমতায় আসার পর যে ধরনের ভারতের পক্ষ থেকে উষ্ণতা দেখানো হয়েছে, প্রতিদানে সেই উষ্ণতা ভারত পাচ্ছে না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি যে ভারতের সঙ্গে যে ধরনের ক্রিমিনাল মানে অ্যাসিস্ট্যান্স যে চুক্তি, সেই একই ধরনের চুক্তি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ করছে। বাংলাদেশ চীন সফরে যাচ্ছে, চীনকে গুরুত্ব দিচ্ছে। আপনি ভারতের কাছে আস্থাবর্ধক ভারতের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে তার একটা যদি উদাহরণ দেন। এই ভারত তারেক রহমান সরকার তো এই উদ্যোগটা নিয়েছিল, এই উদ্যোগটা হচ্ছে ভারত প্রতিদান দিল। আমি তো এখনো পর্যন্ত দেখিনি চীন বা পাকিস্তানের ক্ষেত্রে যতটা উদ্যোগী ততটা তো ভারতের উদ্যোগী। তার বড় প্রমাণ, যখন খলিলুর রহমান ভারতে ছিলেন, তারপরে সিদ্ধান্ত হয়েছিল যে দুই দেশের মধ্যে একটা যে সমস্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, ভারত থেকে বলা হয়েছিল যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলো বৈঠক, যেগুলো ইউনিসেফ আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো শুরু। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার একটারও সময় দেয়নি। কেন দেয়নি? বাংলাদেশ সরকারের কাছে, আমি বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলি যে আপনারা প্রশ্ন করুন যে ভারত বলছে যে তারা যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চেয়েছে, আপনারা একটাও বৈঠক দিচ্ছেন না। আপনি দেখুন, এতকাল বাদে গতকাল
যৌথ নদী কমিশনের বৈঠকের অধীনে যে কারিগরি বিভাগ রয়েছে সেটা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করলো। এটা একটা হাস্যকর, এই কারণেই হাস্যকর যে গঙ্গা চুক্তির মূল বিষয় হলো শুখা মৌসুমে পানির বাঁধ নিশ্চিত করা, 35,000 কিউসেক। যদি 70,000-এর উপর হয় সেক্ষেত্রে উভয় দেশ 35 পাবে, যদি 70,000-এর আরো বেশি হয়ে যায় আরো 40 পাবেই, বাকিটা যাই হোক সেটা বাংলাদেশ পাবে। আর তার থেকে যদি কমে যায়, 70 থেকেও যদি কমে যায়, তাহলে বাংলাদেশ 35,000 কিউসেক পাবেই। এটা ছিল চুক্তির বিষয়। এই চুক্তি বিষয়তে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত পানি প্রবাহিত হয়। জুন মাসের পর থেকে তো ধরুন এরপরে জুলাইতে বন্যা হয়ে যাবে, বন্যায় তো পানি হিসাব করা সম্ভব না। কিন্তু আপনার দেশ আমার দেশ দুটো দেশই ডোবে বন্যায়। যে সময়টা পানি থাকে না সেই সময়টায় দেখতে হয় জল পানি প্রবাহ কতটা হচ্ছে। আপনি 22 তারিখে এসে শুরু করছেন, যেটা নিয়ম চুক্তিটাই আছে যে প্রতি 10 দিন অন্তর এটা সাইকেল হবে, আর প্রতি 10 দিন অন্তর বাংলাদেশ পাবে 35 আর ভারত পাবে 35। তো এটা তো 1 জুন হয়ে যাবে। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটা লোক দেখানো বৈঠক করছেন। কেন এতদিন, কেন এপ্রিলে করলেন না বলুন তো, কেন মার্চে করলেন না বৈঠক? আমার যদি আপনি যদি আগ্রহী হন যে গঙ্গা চুক্তি করতে, আমার কাছে সন্দেহ হচ্ছে আপনি চান না চুক্তিটাও, কারণ এটা শেখ হাসিনা সই করেছিল। সুতরাং আপনি নতুন শর্ত যুক্তি চাইছেন, সেটা যা খুশি সে জরুন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো দুবাই দেশ দেখবে বিচার বিবেচনা করে। প্রত্যেক দেশে নিজের স্বার্থ দেখবে, বাংলাদেশ স্বার্থ দেখবে, ভারত তার। যে কারণে সম্পর্কটা যদি সত্যি কথা বলেন, যে উষ্ণতা দেখা দিয়েছিল উষ্ণতা শীতলতা দেখা দিয়েছে, এবং এই শীতলতার কারণে ভারত থেকে নানাবিধ উত্তেজক ঘটনা ঘটানো হচ্ছে বা বলা হচ্ছে। এই যে শুরু করেছিলাম আমি যে এক হাতে তালি বাজে না, এখন ধরুন সীমান্তে এটা ঘটনা, সীমান্ত উত্তেজনা বাড়বে। আপনি আরেকটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই, গত কিছুদিনের মধ্যে যে কয়েকটা সীমান্ত হত্যা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম লিখেছে এই প্রথম চোরা কারবারি নিহত, মধ্যরাত্রে সীমান্তে গেছে এবং ভারতীয় এলাকায় প্রবেশ করেছে। এটা বাংলাদেশের কাগজে লিখেছে, মানে নাম করা কাগজ, মানে ছোটখাটো কাগজ না। সেখান থেকেই পড়ে আমি যাই। সুতরাং মধ্যরাত্রে কে সীমান্তে বেড়াতে যায়? কিন্তু আমি যদিও কোনো মৃত্যুকে সমর্থন করি না, একজনেরও মৃত্যু হওয়া উচিত নয়, তাকে বিচারের আওতায় আনা উচিত। কি পরিস্থিতিতে বিএসএফ এর একটা যুক্তি আছে, আমাদের উপর যদি চোরা কারবারিরা আক্রমণ করে তাহলে তো পাল্টা আক্রমণ করতেই হয়। আর মাঝরাতে কেন আসবে, সেটাই তো একটা অদ্ভুত বিষয়। ফলে এটা গেল একটা দিক। অন্য কেউ কিন্তু কোনো কাগজ বাংলাদেশি নাগরিক নিহত এরকম সংবাদ কিন্তু হচ্ছে না প্রকাশিত, বাংলাদেশ চোরা কারবারি নিহত প্রকাশিত। খুবই ভালো সঠিক সংবাদ করেছেন বলেই আমার মনে হয়। অতীতের ঘটতো সেগুলোর ক্ষেত্রেও বেশিরভাগই তাই ঘটছে, কিন্তু মৃত্যু হওয়াটা অবাঞ্ছনীয় নয়। সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে জামায়াত ইসলামী নির্বাচন। এখন সীমান্তে শুভেন্দু অধিকারী, দেখুন এটা বিজেপি সরকারের নীতি যে সেখানে তারা মনে করে অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের নিয়ম মাফিক ফেরত দেওয়ার প্রক্রিয়াটা এত জটিল, এত দীর্ঘ। ভারত যে 2,850 জনকে শনাক্ত করেছে, তাদের সব পরিচয় সম্পর্কে বাংলাদেশ সরকার এখনো নিশ্চিত করে তাদের পরিচয় জানায়নি। এইবার সেই কারণে তখন এরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে, এবং সেটা একটা আমি বলবো যে আমাদের কাছে মনে হয় হয়তো যে বলিষ্ঠ, কিন্তু বলিষ্ঠ নয়, যে উত্তেজক সিদ্ধান্ত, যেটা আসলে হেমন্ত বিশ্ব শর্মা করছেন। শুভেন্দু অধিকারী বলেছেন এবার থেকে আমরা তাদের চিহ্নিত করব এবং তালিকা থেকে বাদ দেবো, তারপরে তাকে ডিপোর্ট করবো। ডিপোর্ট করার কথাটা কি, সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবো, ফরেনার্স ট্রাইব্যুনাল ফাইব্যুনাল এত সব মধ্যে যাওয়া হবে। এখন সেটা দেখা, এটা তো ঘটনা। এক্ষেত্রে উল্টো দিক থেকে সেই এখন 2,850 জনকেই যদি বাংলাদেশ ফেরত না দেয়, তাহলে সেক্ষেত্রে এখানে যে কজনকেই ধরে ফেরত পাঠানো হবে তাদেরই যে বিজেপি গ্রহণ করবে এমন কোনো গ্যারান্টি নেই। ফলে সেই জায়গাটা উত্তেজনা তৈরি। আপনি সঠিকই বলেছেন, আমার কাছে সেই জন্যই মনে হচ্ছে উত্তেজনা হবে। এবং বিশেষ করে বহু ক্ষেত্রে যে কাঁটাতারের বেড়া, যেখানে জমি দেওয়া হয়নি, সেই জমিগুলোর ছবিগুলো যদি আপনি দেখেন বেরিয়েছে, যেগুলো চাষাবাদ করেন সেখানকার বাংলাদেশি এবং ভারতীয় কৃষকরা। ফলে যে কারণে জমিগুলো হস্তান্তর করা হচ্ছিল না, যাচ্ছিল না, মানে মানবিক কারণে, মানে অনুপ্রবেশকে উৎসাহ দেওয়ার জন্য না। কিন্তু এখন এই সরকার সেটা মনে করছেন যে এটাকে আমরা যত যাই হোক, অমানবিক হোক, আমরা এটা করবো। এটা ঘটনা, দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই যে উত্তেজনা আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত, উত্তেজনা বাড়বে নিঃসন্দেহে। বলুন পূর্ণিয়া সাহেব। আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো আমরা দেখেছি দুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটা ইন্টারভিউ ভারতের পত্রপত্রিকায় ছাপা হয়েছে, এবং এটা ধরে বাংলাদেশের নিউজ পেপার গুলো সংবাদ প্রকাশ করেছে, যেটা হওয়া উচিত, যে কোনো নিউজই পত্রিকা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের সময়টা ছিল না, কিন্তু এবার বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সেই নিউজ প্রকাশ করেছে। এই যে একটা কথা, তিনি ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, আসলে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে কোথায় যেন
যাচ্ছে না এখন। এটা আমি জনসমর্থনের কথা বলছি না। জনসমর্থন নিয়ে সবসময়ই বলা হয় বিএনপি আওয়ামী লীগ একটা কাছাকাছি অবস্থানে থাকে, এটা প্রমাণিত, ভোটে দেখা গেছে। কিন্তু বাংলাদেশে অন্য যে বাস্তবতা, এখানে খুব শক্তিশালী অবস্থায় আছে আওয়ামী লীগ বিরোধী শিবির, তখন এই কথাটার মর্মার্থ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, গবেষণা করছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, এটা কি কেবলমাত্র তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা, চাঙা করা, নাকি অনেকে এটাও বলেন যে ভেতরে ভেতরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বড় কোনো কিছু হচ্ছে, যেটা ইন্ডিয়া রিলেটেড, ইন্ডিয়ার সেটার মধ্যে কোনো না কোনো একটা যোগ সাজস আছে? আপনার কি মনে হয় দাদা? ধরুন এটার একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা বলি। এটা হচ্ছে ইউনূস আমলের সময় শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছিলেন বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে, এবং যখন তারেক রহমান সরকার নির্বাচিত হয়ে এলেন এরপরে, যেটা আওয়ামী লীগ খুব মানে উৎসাহের সঙ্গে পালন করে থাকে, করতো আগে, 17ই মে এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। সেই 17ই মে 2026 এলো। সেই সময় যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি ইন্টারভিউ আমিও পেয়েছি, আমিও করেছি, এবং আমি টেলিফোন ইন্টারভিউ করেছি, টেলিফোন ইন্টারভিউ রেকর্ডেড। এবং সেই ইন্টারভিউতে আমি যেটাই জানতে চেয়েছিলাম প্রথমে, যে 17ই মে তো প্রত্যাবর্তন দিবস, সেক্ষেত্রে আপনার তো এখানে প্রত্যাবর্তন হলো না, তাহলে কি আমরা আশা করছি 2027 প্রত্যাবর্তন হতে পারে? তিনি কিন্তু আমাকে যেটা উত্তর দিয়েছেন, সেই উত্তরটা কিন্তু আমি অন্য সংবাদ মাধ্যমে কি দিয়েছেন আমি সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমাকে তিনি যেটা বলেছেন, এবং কিন্তু আমাকে অন্যরা অনেকে ইমেলে নিয়েছেন, কিন্তু আমি তাকে টেলিফোনে নিয়েছি, এবং তিনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি সময়সীমা বলছি না, কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এই আমার প্রত্যাবর্তন। তবে এটা নিশ্চিত যে দেশে ফিরছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার যেটা যদি বলেন এবার কেন তিনি এরকম কথা বললেন, কেবলমাত্র চাঙ্গা করা, অবশ্যই কেবলমাত্র চাঙ্গা করা তো একটা বটেই, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ঘটনা আমার মনে হয়েছে তিনি কোনো একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতির সময় যেদিন ঘোষণা করবেন আচমকা, সেদিন পৌঁছবে, আশা করছেন তিনি যে অন্তত সেদিন 1 কোটির ওপর মানুষ সেদিন ঢাকায় আসবে। তো সেটার পরীক্ষা তিনি করতে চান, এবং সেই নিশ্চিত তার প্রস্তুতি চলছে, এটুকু বলতে পারি, প্রস্তুতি চলছে। আপনারা জুলাই আগস্টে যা দেখেছেন তার 10 গুণ দেখতে পাবেন বলে আশা করছি। কারণ আওয়ামী লীগের সমর্থক 3-4 কোটি বাংলাদেশে আছে, 1 কোটি চলে আসাটা কোনো ব্যাপার না। এবং এই ইন্টারভিউটা বেরোনোর পর আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন পাচ্ছি, এবং তারা বলছেন আপনারা বলুন আমরা কবে আসছেন, আমরা দলে দলে এয়ারপোর্ট রওনা হচ্ছি, দেখি কতকে গুলি চালায়। তবে একটা নৈরাজ্য অরাজক অবস্থা আসতে পারে, এটার ফলে আমি বলছি না যে সুষ্ঠুভাবে তিনি ফিরতে পারবেন, এরকম আমার মনে হচ্ছে না। এটা স্বাভাবিক, যেহেতু রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেক্ষেত্রে এইটাকে নিষেধাজ্ঞা অমান্য করে যাওয়াটার অর্থ হলো, তবে আমি তার সঙ্গে কথা বলে বলেছি তিনি অত্যন্ত সাহসী, এবং তিনি মোটেই, এটা কোনোভাবে মাঝখানে প্রচার হয়েছিল যে তিনি লিখিত দিচ্ছেন, মানে আসলে এআই মাধ্যমে দেওয়ার জন্য কেউ লিখে দিচ্ছেন, বলে কোনোটাই ঘটনা নয়, এআই নয়, কিছুই না। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি অতীতে ইন্টারভিউ নিয়েছি, যেমন ইন্টারভিউ নিতে গিয়ে ভুল প্রশ্ন করলে ধমক খেয়েছি, এবারও ভুল প্রশ্ন করতে ওনার মতে ভুল, কিন্তু আমি যেমন প্রশ্ন করেছিলাম দেশত্যাগী নেতারা কবে ফিরবেন, বলে আপনার সঙ্গে আমি একমত নই, ওরা কেউ দেশত্যাগী নয়, ওরা বাধ্য হয়েছে আসছে। তো এখন কবে ফিরবেন সেটা ওনার কথা থেকেও তিনি বলছেন, কবে ফিরবেন সেটা আমি বলছি না, কিন্তু আমি ফিরছি। কাউকে কাউকে তিনি বলেছেন ডিসেম্বরে ফিরবেন নাকি, এরকম বলেছেন। আমি ছিল, আমার কাছে যেটা মানে বিশ্লেষণ বলে মনে হয়, আওয়ামী লীগ একটা নিশ্চিত ভাবে একটা পরিকল্পনা তৈরি করছে, যে পরিকল্পনা মাফিক তিনি উপস্থিত হবেন। অনেকেরই নানাবিধ প্রশ্ন ছিল, আচ্ছা তিনি অডিওতে আছেন, ভিডিওতে আছেন, শারীরিক ভাবে আসছেন না কেন? আমার মনে হচ্ছে কিছুদিন পর শারীরিক ভাবে দেখতে পাবেন না, এটা আমার মনে হয়েছে। সেটা তার পরিণতি কি হবে আমি সেটা জানি না, বলতে পারবো না, কিন্তু মনে হয়েছে তিনি যাচ্ছেন। এটা এটা এবারে তার কথা শুনে আমি যদি নিজে কথা বলেছি, আমি কোনো ইন্টারভিউতে নয়, ইমেলে নয়, ফলে আমার কাছে মনে হয়েছে, এবং এটাও তিনি সর্বশেষ আর একটা কথাও আমাকে বলেছেন যে এর পরের বার আপনাকে শারীরিক সাক্ষাতে ইন্টারভিউ দেবো। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা করা হয়নি, তখন সাক্ষাৎ ইন্টারভিউ হলে আমি করবো যে আওয়ামী লীগের তিনি তো ফিরবেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ নেতৃত্ব কি, সেটা একটু জানার ইচ্ছে ছিল, সেটা ভবিষ্যৎ দেখা হবে হয়তো তখন। উনি বলেছেন এরপরে সাক্ষাৎ, আমি যাওয়ার আগে আপনাকে সাক্ষাৎ ইন্টারভিউ। তো আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যে, এবং ধরে নিন যে আমার যেদিন সাক্ষাতে ইন্টারভিউ হবে তার কিছুদিনের মধ্যেই তিনি হয়তো ফিরবেন।
দাদা, খুবই স্পর্শকাতর বলবো ঠিক না, অনেক কিছুই আমরা আমাদের দেশের জন্য সেন্সেশনাল অনেক তথ্য উত্তেজক 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 আমি বলছি উত্তেজক, এবং আইন শৃঙ্খলা প্রশ্ন এতে জড়িত আছে। মানে খুব একটা বড় চ্যালেঞ্জ হবে তার। হয়তো এমন হলো যে এমন সময় তারেক রহমান বিদেশে গেছেন, শুনলেন যে শেখ হাসিনা ঢুকছে, এমন ঘটনাও ঘটতে পারে। আমি তোমার এরকম একটা ভাবছি। দাদা, আমি জানতে চাই বাংলাদেশে আমাদের ধারণা বাংলাদেশের অনেক মানুষের ধারণা যে আমেরিকা, ধরেন আমেরিকা এই চেঞ্জ, যেটা রিজিম চেঞ্জ বলা হয় 24-এর, সেটা করিয়েছে। এটা বাংলাদেশে অনেক মানুষের বদ্ধমূল ধারণা, যেটা টোটালটাই আমেরিকা করেছে। এর জন্য অনেক প্রিপারেশন, অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং, অ্যাক্টিভিটিস, ডোনাল্ড লু, পিটার হাস। কিন্তু এখন ব্র্যান্ড ক্রিস্টেনসন তিনিও এককভাবে এবং এন্টি আওয়ামী লীগ যে ব্যাপারটা, আমেরিকা খুব স্পষ্টভাবে আওয়ামী লীগকে গ্রহণ করছে না। আপনি যে কথাগুলো বললেন আমি এগুলো দ্বিমত করে উড়িয়ে দিচ্ছি, নট দ্যাট, বাট এই যে একটা ধারণা তৈরি হয়েছে আমেরিকা সর্বত্রকরণে এন্টি আমেরিকা ফোর্স রাখতে চায়, এন্টি আওয়ামী লীগ ফোর্স রাখতে চায় আমেরিকা। আওয়ামী লীগ থাকলে, শেখ হাসিনা থাকলে সে তার স্বার্থ উদ্ধার করতে পারবে না, সে তার চুক্তি হাসিল করতে পারবে না। এই বাস্তবতায় আদতে একটু টাফ মনে হয় নাকি, যে আপনি যেগুলো বললেন সেগুলো আসলে টাফ, যে ফ্যাক্টরটা আমেরিকা? না, ফ্যাক্টর আমেরিকা। আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামিরাও যুদ্ধ করেছিল, খুবই টাফ যুদ্ধ, নাপাম বোমা ফেলেও জিততে পারেন। আমেরিকা শেষ যুদ্ধে কোনোদিন জেতে না। কোনো একটা লড়াই আমাকে দেখান যে আমেরিকা জয়লাভ করেছে। আমেরিকা এটা করে, ডিস্টেবিলাইজ করে, সবকিছুই করতে পারে, কিন্তু তাদের সাথে তাদের পছন্দ নয়। তাদের তো পছন্দ ছিল জামায়াত ইসলাম। তাহলে একটা পরিবর্তন হয়েছে, তো তারেক রহমান সরকারকে, বিএনপিকে মেনে নিয়েছেন, একটা পরিবর্তন। আমেরিকা তো নিজের স্বার্থে চলে। আপনি লক্ষ্য করে দেখবেন এই গোটা ইন্টারভিউতে কোথাও শেখ হাসিনার আমেরিকা বিরোধী কোনো কথাবার্তা খুব নেই, প্রায় বলা যেতে পারে। হতেই পারতো, কিন্তু সেরকম কিছু নেই। আমি জানি না কোনো নতুন কোনো পট পরিবর্তন ঘটবে কি, ঘটলে সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা ভিন্ন। আমেরিকা যেভাবে এটা ঘটনা আপনি দেখছেন যে রিক্সাতে আমেরিকার পতাকা দাঁড়িয়ে, তাদের তো পতাকার কোনো মর্যাদা নেই। পতাকাতে মানে আন্ডারওয়্যারও করা যায়, মানে যেটা অন্য কোনো দেশে করা যায় না। সুতরাং আমেরিকার যে সাংস্কৃতিক বোধ, সেটা এতটাই, মানে যেটাকে এখন বলা হতো ইয়াঙ্কি কালচার। আমরা ঢাকার রাস্তায় ইয়াঙ্কি কালচার দেখতে পাচ্ছি। এবং তারা সামরিক, এখন জানি না খলিলুর রহমান সেই ধরনের ডিফেন্স চুক্তি করে এসছেন কিনা, যেখানে একটা আমেরিকার ঘাঁটি হতে পারে, কিছু হবে হলে হবে, কিন্তু তাতে মানে বিপ্লবীদের যুদ্ধ কোন সময় আটকে থাকে? বিপ্লবীরা যুদ্ধ করেন যদি সিদ্ধান্ত নেন, যত বড়ই শক্তিশালী কেউ হোক, তারা যুদ্ধ করবেন, তাতে মারা যাবেন, তাতে আবার জয়লাভও করবেন। ফলে যুদ্ধ শেষ পর্যন্ত জয়লাভটা জনতার হয়, যদি জনতা সঙ্গে থাকে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের পাশে কোনো জনতা থাকবে না, তাহলে আমি বলবো যে এই যুদ্ধে নেমেও তিনি কিন্তু কোনো জয়লাভ করবেন না, তাকে কারাগারে যেতে হবে, হয়তো সেই আদেশ অনুসারে ফাঁকি হয়ে যেতে। তার মনোভাব যে এরকমই, যে এটা হোক, কিন্তু আমি জানি না সেটা কতটা বাস্তব, কতটা হওয়া সম্ভব। এবং এই ইন্টারভিউর পরে আমি বহুবার চেষ্টা করেছি ভারত সরকারের মতামত জানার, পররাষ্ট্র মতামত জানার, কেউ কোনো মন্তব্য করছেন না, এবং সবাই নীরব। এই নীরবতাটা বেশ, মানে আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। একটা কিছু বলতে পারতেন যে না, শেখ হাসিনা ইন্টারভিউ গুলো সঠিক হয়নি, এটা অনুচিত। উচিত তাও বলেননি, অনুচিত তাও বলেননি, কিছুই বলেননি, কোনো মন্তব্য। বরঞ্চ আমি জানি বাংলাদেশের হাই কমিশন খুবই মানে নার্ভাস। তাদের অনেকে, কেউ কেউ ভাবছেন তাদের চাকরি চলে যেতে পারে, কারণ তারা এসব রুখতে এখানে ব্যর্থ হয়েছে। তারা এখানকার এত মিডিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, এত কিছু করলেন, সম্পাদকদের সঙ্গে ব্রেকফাস্ট থেকে নৈশভোজ সব খেলেন, তারপরেও এত ইন্টারভিউ বেরিয়ে যাচ্ছে কি করে? এত ইন্টারভিউ হচ্ছে, তাও একজন নিষিদ্ধ পার্টির নেতার। ফলে এটা ভারতীয় সাংবাদিকরা, তারা তো এখানে ফ্রি না। এখানে যদি তারেক রহমান ইন্টারভিউ দেন, সবাই একই গুরুত্ব দিয়েছে, এবং আমি বলছি শেখ হাসিনার থেকে আরো বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং বাংলাদেশের সেটা করা উচিত। এই যারা মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা মিডিয়া ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে তারেক রহমানকে দিয়ে একটা সাক্ষাৎকারের কাউন্টার তারেক রহমানকে দিয়ে করানো উচিত আর কি, আমার মনে হয়। সেটা হলে একটা বোঝা যেত, কিন্তু তারা তো সেই উদ্যোগটাও নিচ্ছেন না। তারা তাদের পছন্দের একটা দুটো লোককে দিয়ে হয়তো করাতে পারেন সাক্ষাৎকার, এটা তো ইম্প্যাক্ট হবে। এটার যে ইম্প্যাক্ট, আজকে একটা আপনি অনুষ্ঠান করতে বাধ্য হয়েছে, বুঝতেই তো পারছেন যে একটা ইম্প্যাক্ট হয়েছে, একটা ইম্প্যাক্ট হয়েছে। এরকম ইম্প্যাক্টের ইন্টারভিউ চাই। এইটার আজকের দিনে মিডিয়াতে আপনি কতটা নিজের এজেন্ডা সেট করতে পারছেন, সেটার উপর সেই পারসেপশনটা তৈরি হয়। সেই পারসেপশনের যুদ্ধে বিএনপি পিছিয়ে পড়ছে।
দাদা আমি শেষ করবো, একদম শেষ প্রান্তে চলে এসেছি। একজন দর্শক আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশে আসবেন কিনা জানান। আমার শেষ একটু ধরিয়ে দিতে যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা বলে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু আমরা বোধহয় এইটুকু দেখেছি আনন্দবাজারেই যে উনি যদি ফিরে আসেন তাহলে আমেরিকার সঙ্গে চুক্তি কোটি 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 করে ছিঁড়ে ফেলে দিবেন, এরকম বোধহয় বলেছেন সম্ভবত, আমরা যতটুকু জানি আর কি। জানি না, আনন্দবাজারকে বলেছেন হয়তো, কিন্তু আমি জানি না, হতে পারে যে এই চুক্তি সম্পর্কে তো বাংলাদেশের মানুষের প্রবল আপত্তি আছে, এটা ঘটনা আমি দেখছি। তো আপনাদের প্রথম সারি সংবাদপত্র যুক্তি সমালোচনা করে দিচ্ছি। আপনারা সুযোগ, যার যিনি আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই আমন্ত্রণ গ্রহণ করলাম, সুযোগ সময় মতো নিশ্চয়ই যাব। দ্বিতীয়ত একটা কথা আমার একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার ওপরে একজন সম্মানীয় অতিথি ছিলেন, তার ধারণা ছিল আমি বোধহয় বয়কট করে বেরিয়ে, তা না, আপনি সময়টা লক্ষ্য করে দেখবেন রাত 12:30 বোধহয় বাজছিল। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি সারাদিনের পর কিন্তু ক্লান্ত, আমি এটুকু করেই বেরিয়ে যাবো, আমি ওনার কথা শুনে বেরিয়ে যাইনি। এক, দুই হচ্ছে উনি যে কথাটায় আপত্তি করেছিল আমি ওনার সঙ্গে একমত। উনি বলেছিলেন, বলতে চাইছিলেন, আমি ঠিক সেই সময় বেরিয়ে এসেছিলাম যে আমি বলেছিলাম বখাটে শব্দটা ইউজ করেছিল। মানে যে বখাটেটা এখানে আপনাদেরও আমাদেরও আছে, ভারতে বখাটে নেই এই কথাটা আমি অস্বীকার করবো না, অবশ্যই আছে বখাটে, কেন থাকবে না? নিশ্চয়ই এই বখাটেদের নিয়েই তো সমস্যা, আমি এইটা বোঝাতে চাইছিলাম। আপনাদের বাংলাদেশের বখাটে, ভারতীয় বখাটে, এই এরা মিলে সম্পর্ক নষ্ট করছে, এইটা বলতে চাইছি। উনি যেন না ভাবেন ওনাকে ব্যক্তিগত ভাবে বা বাংলাদেশকে অপমান করেন, এগুলো যে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে আর তারা ক্ষমতায় আছে, আর ভারতেও আছে, আমি ভারতে নেই এ কথা বলছি না। সুতরাং আপনার মাধ্যমে আমি তার কাছে বলবো যে আমি দুঃখ প্রকাশ করছি, তিনি যদি মানে কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, আহত হয়ে থাকেন। উনি খুব সম্মানীয় ব্যক্তি এবং ওনার কথা আমি কিন্তু পরের দিন ওনার বক্তব্য আমি পুরোটা শুনেছি, উনি কি বলেছেন পুরোটা শুনেছি। আপনি একটা অনুষ্ঠান করেছেন ওকে নিয়ে, সেটা শুনেছি। আমি কিন্তু ওনার নিয়মিত শুনি এবং বলতে পারেন আমি ওনার বিশ্লেষণের ভক্ত।